কেমন হবে যদি আপনার পরীক্ষার রেজাল্ট কার্ডটাই আপনার ডেথ নোট হয়ে দাঁড়ায়? ভাবুন তো, একটা স্কুল যেখানে সবচেয়ে কম নাম্বার পাওয়া ছাত্রটিকে শুধু ফেলই করতে হয় না, নিজের জীবনটাও হারাতে হয়। ঠিক এমনই এক অভিশপ্ত স্কুলে পা রাখে 18 বছরের তরুণী দুসীম। কিন্তু আর 10টা সাধারণ মেয়ের মতো নয় সে। দুসীম আত্মাদের দেখতে পায়, আর এই অদ্ভুত ক্ষমতাই তার জীবনকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর বিপদের দিকে। ঝামেলা আরও বেড়ে যায় যখন সে জানতে পারে এই স্কুলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এক অশুভ আত্মা, যে শুধু দুর্বল ছাত্রদেরই টার্গেট করে না, বরং অপেক্ষা করছে দুসীমের জন্য। কারণ এই আত্মার সাথে জড়িয়ে আছে তার 10 বছরের এক পুরনো অভিশাপ। গল্পের শুরু আজ থেকে 10 বছর আগে। তখন দুসীমের বয়স মাত্র 8 বছর, একটা ছোট্ট বাচ্চা মেয়ে। কিন্তু সাধারণ বাচ্চাদের মতো তার জীবন ছিল না, কারণ সে এমন কিছু দেখতে পারত যা সাধারণ মানুষ কখনো দেখতে পারে না। সে আত্মাদের দেখতে পেত, আর এই ক্ষমতার কারণেই ছোটবেলা থেকে তার জীবন হয়ে উঠেছিল অদ্ভুত আর ভয়ঙ্কর। একদিন দুসীম তার দাদির সাথে একটি স্কুলে যায়। সেখানে এক ছাত্রীর শরীরে ভর করে এক দুষ্টু আত্মা তাকে প্রায় ছাদের কিনারায় নিয়ে গিয়েছিল। ছেলেটা ঝাঁপ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই তার মায়ের ফোন আসে। এক মুহূর্তের জন্য ছেলেটা যেন বাস্তবে ফিরে আসে, কিন্তু মা তো আর ছেলের এই অবস্থা জানেন না। তিনি উল্টো পড়াশোনার জন্য তাকে বকাবকি শুরু করলেন, আর রাগের মাথায় মুখ ফসকে বলেই ফেললেন, এর চেয়ে মরে গেলেই তো পারিস। ব্যাস, মায়ের মুখের এই একটা কথাই যেন সেই অশুভ শক্তিকে আরও উস্কে দেয়। ছেলেটা আর নিজের নিয়ন্ত্রণে রইল না। এদিকে দুসীম আর তার দাদি দ্রুত ছাদের দিকে ছুটছিল। দুসীমের দাদি ছিলেন একজন শক্তিশালী শ্যামন, যারা আত্মা বা অদৃশ্য শক্তির সাথে যোগাযোগ করতে পারেন। তিনি বুঝতে পারেন আত্মাটা আবারও ছেলেটার শরীর দখল করেছে। তাই পরিস্থিতি সামলাতে তিনি দ্রুতই ছাদের দিকে ছুটে যায়, কিন্তু বয়সের কারণে তিনি দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে। তাই তিনি দুসীমকে একটি শক্তিশালী মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, এই আত্মাটা শুধু দুর্বল ছাত্রদেরই টার্গেট করে, তাই যেভাবেই হোক একে থামাতেই হবে। দুসীম ভয় পেলেও দাদির কথা মতো ছাদের দিকে ছুটে যায়। ছাদে গিয়ে সে দেখে একটা অদ্ভুত ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। দুসীম সাথে সাথে মন্ত্র পড়তে শুরু করে, আর ঠিক তখনই আত্মাটা অদৃশ্য হয়ে যায়। দুসীম অবাক হয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখে দুষ্টু আত্মাটা তার দিকেই তাকিয়ে হাসছে। দুসীম আবারও মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। সে দুসীমকে নিয়ে রীতিমতো খেলা করতে শুরু করে, আর শেষমেশ ছেলেটির শরীর নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয়। নিচে কিছু একটা আছড়ে পড়ার শব্দ আর মানুষের চিৎকারে মুহূর্তেই সব শান্ত হয়ে যায়। ঠিক তখনই তার দাদি সামনে এসে একের পর এক মন্ত্র পড়তে শুরু করেন। দুষ্ট আত্মাটা এবার সত্যিই ভয় পেয়ে যায়, কারণ দাদির হাতে ছিল একটা বিশেষ কাপড়ের থলে, যেটা দিয়ে আত্মাকে বন্দি করা যায়। আত্মাটা বুঝে যায় এবার তার পালানোর উপায় নেই, কিন্তু থলেতে বন্দি হওয়ার আগে সে দুসীমের দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর অভিশাপ দেয়, আমি অপেক্ষা করব যতক্ষণ না তোর বয়স 18 হয়, তারপর আমি ফিরে আসব আর তোর জীবন শেষ করে দেব। কারণ দুসীমের দাদি তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, আর তার দাদির থেকে প্রতিশোধ নিতেই আত্মাটা দুসীমকে অভিশাপ দেয়। দাদি আত্মাটাকে বন্দি করার পর সেখানে সেই মৃত ছাত্রের আত্মাকে দেখতে পান, কিন্তু ঠিক তখনই হঠাৎ অন্ধকার থেকে কেউ এসে দুসীমের দাদিকে ছুরি মেরে পালিয়ে যায়। দুসীম ছুটে গিয়ে দেখে তার দাদি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে দাদি বললেন, যদি তুই 18 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারিস তাহলে এই অভিশাপ কেটে যাবে। এরপরই দাদির আত্মা সেই মৃত ছাত্র হংসুর আত্মার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। ছোট্ট দুসীম তার দাদির নিথর দেহটা জড়িয়ে ধরে শুধু কাঁদতে থাকে। এরপর কেটে যায় 10 বছর। এখন দুসীমের বয়স 18। এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। সে একটা স্বাভাবিক জীবন পাওয়ার আশায় তার মাকে মিথ্যা বলে যে সে আর এখন আত্মা দেখতে পায় না, কারণ এই বছরটা পার করতে পারলেই সে অভিশাপ থেকে মুক্তি পাবে।
কিন্তু সমস্যা হলো সে এমন এক স্কুলে ভর্তি হয়েছে যেখানে প্রতি পরীক্ষার পর সবচেয়ে কম নাম্বার পাওয়া ছাত্র রহস্যজনকভাবে মারা যায়। আর আজই সেই স্কুলে তার প্রথম দিন। কিন্তু দুসীম তখনও জানতো না এই স্কুলে শুধু একটা দুষ্টু আত্মাই নেই, বরং এখানে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যেটা তার পুরো জীবন বদলে দিতে চলেছে। স্কুলে পা রাখার প্রথম দিনই দুসীম এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়। ক্লাসের বাইরে থেকে হঠাৎ এক চিৎকার ভেসে আসে। সবাই জানালার দিকে ছুটে গিয়ে দেখে এক ছাত্র বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছে। ছেলেটার নাম কিম। আর কিছুক্ষণ আগেই ক্লাসে ঘোষণা করা হয়েছিল যে এইবারের পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পেয়েছে ওই কিমি। স্কুলের সেই ভয়ঙ্কর গুজবটা যেখানে ফেল করা মানেই মৃত্যু, যেন চোখের সামনে সত্যি হয়ে গেল। এদিকে শিক্ষক দুসীমকে ক্লাসে ঢুকতে দেখে তাকে একটি খালি সিটে বসতে দেন। বসার পর দুসীম খেয়াল করে একটা ছেলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটির নাম উসু। সে এই ক্লাসের টপার। এদিকে প্রিন্সিপাল শিক্ষকদের সাথে আলোচনা করেন যেভাবেই হোক স্কুলের ব্যাপারে যেসব গুজব ছড়াচ্ছে তা থামাতে হবে। তাই তিনি সবাইকে নির্দেশ দেন ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য। সবাইকে বলা হলো কিম নাকি পারিবারিক সমস্যার কারণে হত্যা করেছে। এদিকে ক্লাস শেষে দুসীম যখন বাড়ি ফেরে সে তার ঘরে এক অচেনা উপস্থিতির আঁচ পায়। আর সে ছিল হংসু, 10 বছর আগে মারা যাওয়া সেই ছাত্রটির আত্মা। মৃত্যুর পর তার আত্মা মুক্তি পায়নি। সে শুধু তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার কিছুই মনে নেই, এমনকি মায়ের মুখটাও না। এতদিন সে দুসীমের মায়ের কাছে ছিল এই আশায় যে তিনি হয়তো তাকে সাহায্য করবেন, কিন্তু এখন সে ক্লান্ত। তাই সে সরাসরি দুসীমের কাছে এসে তার মাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চায়। কিন্তু দুসীম যে তার এই ক্ষমতা থেকে মুক্তি পেতে চায়, সে হুংসুকে সরাসরি না করে দেয়। অসহায় ভাঙা মন নিয়ে হুংসু আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। সেই রাতে উসু নিজের মা বাবার সাথে ডিনার করছিল। খাওয়ার টেবিলে হঠাৎ উসুর মা দুসীমের পরিবারের কথা তুললেন। তিনি নিচু গলায় বলেন ওদের পরিবার নাকি আত্মা দেখতে পারে। আর ঠিক এই কারণেই ক্লাসে উসু দুসীমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু উসুর এসব ভূত প্রেতে একদমই বিশ্বাস করে না। তাই সে বিরক্ত হয়ে তার মাকে বলে এসব আজেবাজে কথা বিশ্বাস করো না। পরের দিন স্কুলে পৌঁছাতেই শুরু হয় নতুন ঝামেলা। এক ছাত্রী হঠাৎ পুরো ক্লাসের সামনে বলে ওঠে কিম যখন বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল তখন দুসীম ঠিক তার পাশেই ছিল। আর মুহূর্তের মধ্যেই পুরো ক্লাসে গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলে দুসীম নাকি কিমকে ধাক্কা মেরেছে, কারণ তার মুখে আঘাতের দাগ ছিল। কিন্তু তারা জানতো না যে সেই দাগ হয়েছিল হুংসুকে থামাতে গিয়ে। আসলে দুসীমের মা হুংসুর আত্মাকে ব্যবহার করে নিজের কাজ করাতো। কিন্তু 10 বছর কেটে গেলেও সে হুংসুকে তার মার সাথে দেখা করায়নি। তাই হুংসু আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু ভাগ্য ভালো যে দুসীম সময় মতো এসে তাকে থামিয়ে দেয়। এদিকে সবাই যখন দুসীমকে দোষ দিতে ব্যস্ত, দুসীম তখন চুপচাপ নিজের জায়গায় বসেছিল। কারণ সে জানতো যদি একবার সবাই বুঝে যায় যে সে সত্যি আত্মা দেখতে পারে, তাহলে পুরো স্কুল তাকে ডাইনি ভাবতে শুরু করবে। ঠিক তখনই উসু তার সামনে এসে দাঁড়ায়। একদম স্বাভাবিক গলায় সে জিজ্ঞেস করে তুমি কি হাত দেখে ভবিষ্যৎ বলতে পারো? আসলে উসু একটা মেয়েকে পছন্দ করে, তাই সে জানতে চাইছিল ভবিষ্যতে মেয়েটা তার গার্লফ্রেন্ড হবে কি না। কিন্তু দুসীম কোনো উত্তর না দিয়ে ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই উসু হঠাৎই তার হাত ধরে ফেলে, আর পর মুহূর্তেই সে দুসীমকে জড়িয়ে ধরে। পুরো ক্লাস হতবাক হয়ে যায়। কিন্তু আসল সত্যটা ছিল আরও ভয়ঙ্কর, কারণ ঠিক সেই মুহূর্তেই উসুর শরীরে দাদির আত্মা ঢুকে পড়েছিল। দাদি শুধু তাকে সাহস দিতেই উসুর শরীর ব্যবহার করেছিলেন। পরিচিত সেই কণ্ঠস্বর শুনে দুসীম বলে দাদি। ঠিক তখনই উসুর জ্ঞান ফিরে আসে। সে অবাক হয়ে চারপাশে তাকাতে থাকে, কারণ একটু আগে কি হয়েছে তার কিছুই তার মনে নেই। আর উসুর বন্ধু জংহুন পুরো ঘটনাটা ভিডিও করে ফেলে। ভিডিও দেখে উসুর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। শেষ পর্যন্ত বন্ধুদের হাসাহাসির মাঝেই সে দুসীমকে ক্লাসের বাইরে নিয়ে যায়। উসু বারবার বলতে থাকে বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরিনি। কিন্তু দুসীম ঠান্ডা গলায় বলে তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই।
এটা শুনে উষুও কিছুটা রেগে যায়। সে বলে, ভালোই হয়েছে। দুসিম সেখান থেকে চলে যেতে চাইলে হঠাৎই দাদির আত্মা উষুর শরীরে আবারও ঢুকে পড়ে। এবার দাদি ভয়ঙ্কর একটা সত্য জানায়। 10 বছর আগে যে দুষ্টু আত্মার সাথে তাদের দেখা হয়েছিল, সেই আত্মা আবারও ফিরে এসেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে এই স্কুলেই আছে। এই কথা শুনে দুসিমের মুখ ফ্যাকাশে হয়ে যায়। দাদি তাকে শান্ত হয়ে চারপাশ দেখতে বলেন। দুসিম চোখ খুলতেই এবার সত্যি দাদির মুখ দেখতে পায়। তার চোখ ভিজে যায়। সে তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু ক্লাসের অন্য ছাত্রদের কাছে পুরো দৃশ্যটা এমন লাগছিল যেন দুসিম আর উসুই একে অপরকে জড়িয়ে আছে। আর এটা দেখে সবচেয়ে বেশি রেগে যায় লিবাও, কারণ সে মনে মনে উসুকে পছন্দ করত। ঠিক তখনই দাদি আতঙ্কিত হয়ে বলে সে এসে গেছে। আর ঠিক পর মুহূর্তেই পুরো পরিবেশ একেবারে ঠান্ডা হয়ে যায়। সেই ভয়ঙ্কর দুষ্টু আত্মা ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ায়। 10 বছর পর দুসিমকে এত বড় হতে দেখে আত্মাটা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে, কারণ সে এখনও তার প্রতিশোধ ভুলে যায়নি। এরপর শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। কিন্তু দুসিম আর উষু খুব সহজেই সেই দুষ্টু আত্মার কাছে হেরে যায়। আত্মাটা যখন দুসিমকে আঘাত করতেই যাবে, ঠিক তখনই প্রিন্সিপাল সেখানে এসে উপস্থিত হয়। তার হাতে ছিল একটা কাপড়ের থলে, আর মুহূর্তের মধ্যেই সে আত্মাটাকে সেই থলের ভেতর বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর উসুর জ্ঞান ফিরে আসে। আর ঠিক তখনই সে দুসিমের পেছনে দাঁড়িয়ে থাকা হংসুর আত্মাকে দেখতে পায়। মানে এখন থেকে সেও আত্মা দেখতে পারবে। ভয়ে উসু নিজের চোখ ঘষতে শুরু করে, আর এটা দেখে হুংসু মজা নিতে শুরু করে। সে হঠাৎ উসুর একদম সামনে চলে আসে। উসু ভয় পেয়ে পিছিয়ে যায়। হংসু আরও ভয় দেখাতে থাকলে দুসিম রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। এখন তারা দুজনেই বুঝে যায় উসু আর সাধারণ মানুষ নেই, সেও এখন আত্মা দেখতে পারে। দুসিম চলে যেতে লাগলে উসু তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করেছ? কিন্তু দুসিম তার কোনো কথার উত্তর দেয় না। এদিকে এক কোণে দাঁড়িয়ে প্রিন্সিপাল সব কিছু দেখছিল। তিনি বন্দি আত্মাটাকে তাদের চুক্তির কথা মনে করিয়ে দেয়। চুক্তি অনুযায়ী ওই দুষ্টু আত্মা শুধু সেই সব ছাত্রছাত্রীদের শরীরে ঢুকতে পারবে যারা পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পায়। প্রিন্সিপাল যখন উষুর শরীরে দুসিমের দাদির আত্মাকে দেখেছিল, তখনই তিনি বুঝে যায় যে দুসিম কোনো সাধারণ মেয়ে নয়। এদিকে বাড়ি ফিরে দুসিম দেখে হুংসু আবারও তার ঘরে ঢুকেছে। রেগে গিয়ে সে তাকে বকা দিতে শুরু করে। কিন্তু হুংসু অবাক হয়ে জিজ্ঞেস করে, উসু আমাকে কিভাবে দেখতে পাচ্ছে? দুসিম আন্দাজ করে বলে, দাদির আত্মা উসুর শরীরে ঢোকার কারণে হয়তো তার ভেতরে পরিবর্তন এসেছে। এদিকে উসু যখন তার নিজের বাসায় ফিরে আসে, সেখানেও সে ভয়ঙ্কর সব আত্মাদের দেখতে শুরু করে। ভয়ে সে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যায়। তারপর ছুটে আসে দুসিমের বাড়িতে। সে টাকা এগিয়ে দিয়ে বলে, আমাকে আগের মতো স্বাভাবিক করে দাও। কিন্তু দুসিম তাকে টেনে বাইরে নিয়ে যায়। ঠান্ডা গলায় বলে, এটা আমি ইচ্ছা করে করিনি, তাই এটা ঠিক করার মতো ক্ষমতা আমার নেই। আমি ছোটবেলা থেকেই এই অভিশাপ নিয়ে বেঁচে আছি। আমি যে পৃথিবী দেখি সেটা সাধারণ মানুষের পৃথিবী নয়। এ কথা শুনে উষুর কৌতূহল যেন আরও বেড়ে যায়। সে জিজ্ঞেস করে, আমিও কি সেই পৃথিবী দেখতে পারবো? রহস্যময় এক হাসি দিয়ে দুসিম নিজের হাত ঘষে উষুর চোখের উপর রাখে। তারপর ধীরে ধীরে তার হাত সরিয়ে নেয়। উষু চারপাশে তাকাতে শুরু করে। ঠিক তখনই দুসিম তার কানের কাছে ফিসফিস করে বলে, আমার পৃথিবীতে তোমাকে স্বাগত। আর পরের মুহূর্তেই অসংখ্য ভয়ঙ্কর আত্মা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। উষু আতঙ্কে চিৎকার করে দুসিমের হাত ধরে, কিন্তু দুসিম তাকে একা ফেলে রেখেই চলে যায়। অসহায় উষু সেই ভয়ঙ্কর আত্মাদের মাঝে একাই দাঁড়িয়ে থাকে। আর কোনো উপায় না পেয়ে সেও দুসিমের মতো নিজের হাত ঘষে চোখের উপরে রাখে। কিন্তু হাত সরানোর পরও ভূতগুলো সেখানেই ছিল। তাই ভীষণ ভয় পেয়ে সে সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে দুসিম দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে উষু আর বাকি ভূতগুলো ততক্ষণে সেখান থেকে চলে গেছে। এক মুহূর্তের জন্য উষুকে নিয়ে তার চিন্তা হয়, কিন্তু পরক্ষণে সে নিজেকে শান্ত করে ভাবে উষু খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে তখন উষুর অবস্থা একদমই স্বাভাবিক ছিল না। ভূতেদের হাত থেকে বাঁচতে সে দৌড়ে একটি বাস স্ট্যান্ডে চলে আসে। হাঁপাতে হাঁপাতে সে একটি বাসে উঠে পড়ে। বাসটা ছিল পুরো ফাঁকা।
চারপাশে আর কোনো আত্মা দেখতে না পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক পরের স্টপেই বাসে উঠে আরও দুটি ভয়ঙ্কর আত্মা। ওদের দেখে উসু দ্রুতই তার চোখ ফিরিয়ে নেয়, যেন সে কিছুই দেখেনি। কিন্তু আত্মাগুলো ঠিকই বোঝা যায় যে উসু তাদের দেখতে পাচ্ছে। ভয়ে সে ড্রাইভারকে দ্রুত বাস চালাতে বলে, কিন্তু পেছনে তাকাতেই তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ পুরো বাস জুড়ে তখন অসংখ্য আত্মা দাঁড়িয়েছিল। এক স্টপ থেকে আরেক স্টপে ভূতের সংখ্যা শুধু বাড়তেই থাকে। শেষ পর্যন্ত উসু এত ভয় পেয়ে যায় যে পুরো রাস্তা জুড়ে চিৎকার করতে থাকে। পরের দিন উসু আর স্কুলে আসেনি। তার খালি সিট দেখে দুশিম একটু চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ক্লাসের অন্যরা আবারও নতুন গুজব ছড়াতে শুরু করে। তারা বলতে থাকে নিশ্চয়ই দুশিম উসুর সাথে কিছু করেছে। তবে দুশিম এইসব কথার কোনো গুরুত্ব দেয় না। ঠিক তখনই এক ছাত্র দৌড়ে এসে জানায় পরীক্ষা আবারও শুরু হতে যাচ্ছে। এদিকে দুশিমের ক্লাস টিচার প্রিন্সিপালের কাছে অনুরোধ করে এবারে পরীক্ষা যেন পিছিয়ে দেওয়া হয়, কারণ প্রতিবার পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পাওয়া ছাত্র রহস্যজনকভাবে মারা যাচ্ছে। কিন্তু প্রিন্সিপাল ঠান্ডা গলায় বলেন এতে শুধু স্কুলের সুনাম নষ্ট হবে। তার মানে তিনি সব কিছু জেনেও কিছুই করতে চাইছিলেন না। এদিকে দুশিম উসুকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ে যে সে তার মাকে নিয়ে উসুর বাড়িতে যায়। উসুর মা তখন নিজের ছেলের অদ্ভুত আচরণে খুবই আতঙ্কিত হয়েছিলেন। দুশিমের মা কিছু আচার অনুষ্ঠান শুরু করতেই যাচ্ছিল, ঠিক তখনই দুশিম তাকে থামিয়ে দেয়। সে বলে আমি সব ঠিক করে দেব। এরপর সে উসুর রুমে ঢুকে পড়ে। রুমের ভেতর ছোট বড় অসংখ্য আত্মা উসুকে বিরক্ত করছিল। দুশিম একে একে সব আত্মাকে তাড়িয়ে দেয়। সব আত্মা চলে যেতেই উসু যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর এখান থেকেই তার ভেতর জন্ম নেয় নতুন এক কৌতূহল। একদিকে সে আত্মাদের ভয় পাচ্ছিল, আবার অন্যদিকে তাদের সম্পর্কে জানতেও চাইছিল। দুশিম তাকে বলে ভূতেরাও নিজেদের মধ্যে খবর ছড়ায়, তাই যদি কিছুদিন তাদের উপেক্ষা করা হয় বা তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় তাহলে একসময় বিরক্ত হয়ে তারা নিজেরাই চলে যায়। উসু বুঝতে পারে সব আত্মারাই দুশিমকে খুব অপছন্দ করে, তাই তারা তার আশেপাশে আসতে চায় না। এরপর তারা পড়াশোনা নিয়ে কথা বলতে শুরু করে। অনেক দিন পর নিজের ছেলের হাসির শব্দ শুনে উসুর মায়েরও দুশ্চিন্তা যেন কিছুটা কমে যায়। এরপর উসু দুশিমকে নিয়ে যায় জংয়ের রেস্টুরেন্টে। জং তার খুব ভালো বন্ধু। জং পড়াশোনায় খুবই দুর্বল, তাই উসু সবসময় তাকে সাহায্য করে, কারণ এবারের পরীক্ষায় জং যদি লাস্ট হয় তাহলে হয়তো সেও মারা যাবে। ঠিক তখনই দুশিম জংয়ের বাবার আত্মাকে দেখতে পায়। তার বাবা তাকে একটি বার্তা পৌঁছে দিতে বলছিলেন। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন জীবনে পরিশ্রম করে। জংয়ের বাবার আত্মা মাথা নিচু করে দুশিমকে ধন্যবাদ দেয়। আর জীবনে এই প্রথমবারের মতো দুশিমের মনে হয় হয়তো আত্মা দেখতে পারা পুরোপুরি খারাপ কিছু নয়। এদিকে রাতে বাসায় ফিরে দুশিমের মা দাদির ছবির দিকে তাকিয়ে পুরনো কথা মনে করতে থাকেন। দাদি চেয়েছিলেন দুশিমের ট্রান্সফার ওই স্কুলে হোক, কারণ তিনি আগে থেকেই জানতেন সেই স্কুলে একটা ভয়ঙ্কর আত্মা লুকিয়ে আছে আর তাকে থামাতে পারবে শুধু দুশিম। কিন্তু দুশিমের মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন, কারণ এতে তার মেয়ের জীবন ঝুঁকিতে পড়ে যাচ্ছিল। তখন দাদি তাকে আরেকটা কথা বলেন, এই লড়াইয়ে দুশিম একা থাকবে না, কেউ একজন তাকে সাহায্য করবে, আর সেই মানুষটা হলো উসু। আসলে দাদি নিজেই উসুকে বেছে নিয়েছিলেন। এরপর ধীরে ধীরে উসু আর দুশিমের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। একদিন তারা আগের সেই আলিঙ্গনের ঘটনা নিয়ে কথা বলছিল। হঠাৎ উসু আবারও দুশিমকে জড়িয়ে ধরে। সে বলে আগেরবার কেমন অনুভূতি হয়েছিল মনে নেই, তাই আবার বুঝতে চাইলাম। এ কথা শুনে দুশিম লজ্জা পেয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই রাতে উসু বুঝতে পারে সে সত্যি দুশিমকে পছন্দ করতে শুরু করেছে। আর অন্যদিকে বাড়ি ফেরার সময় দুশিমও মনে মনে ভাবছিল হয়তো সেও ধীরে ধীরে উসুর প্রতি দুর্বল হয়ে পড়েছে। এরপর পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষার মাঝখানে জং ঘুমিয়ে পড়ে, তাই শিক্ষক অন্যদিকে তাকাতেই দুশিম চুপচাপ তাকে জাগিয়ে দেয়। পুরো ঘটনা দেখে উসু স্মিত হেসে ওঠে, কারণ জং শুধু তার বন্ধুই নয়, সে তার সবচেয়ে কাছের মানুষ। পরীক্ষা শেষে উসু দুশিমকে ধন্যবাদ দেয়, তারপর বলে যারা লাস্ট হয় তারা তো কখনো মরতে চায় না,
এখন সে পুরো বিশ্বাস করে যে স্কুলে এমন কেউ আছে যে ইচ্ছে করে সবচেয়ে কম নাম্বার পাওয়া ছাত্রদের টার্গেট করছে। দুশিম তাকে পুরো সত্য বলেনি, কিন্তু উষুর আগ্রহ দেখে সে অবাক হয়ে যায়। উষু এবার বলে, ভূত দেখতে শুরু করার পর একটা জিনিস বুঝেছি, প্রতিটি আত্মারই কোনো না কোনো অপূর্ণ ইচ্ছা থাকে। একদিন রাতে দুশিমের দেয়া তাবিজটা তার কাছ থেকে পড়ে যায়। তখন তার মনে হয় সব কিছু থেকে পালিয়ে থাকা কোনো সমাধান নয়, তাই সে তাবিজটা ফেলে দেয়। এরপর থেকে সে আত্মাদের গল্প শুনতে শুরু করে, আর তখনই সে বুঝতে পারে এই আত্মাগুলো আসলে শুধু সেই কথাগুলোই বলতে চায় যেগুলো জীবনে তারা কাউকে বলতে পারেনি। তাদের গল্প কখনো ভয়ঙ্কর, আবার কখনো ভীষণ আবেগপূর্ণ। সব আত্মা নিজেদের গল্প বলা শেষ করার পর উসুও নিজের গল্প বলতে শুরু করে। সে বলে, একটা মেয়ে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। মজার ব্যাপার হলো, উসুর প্রেমের গল্প শুনে সব আত্মাই একে একে সেখান থেকে চলে যায়। হয়তো এই সমস্যার সমাধান তাদের কাছেও নেই। দুশিম উসুর কথা শুনে একটু অবাক হয়, কিন্তু সে বুঝতে পারে না উসু যে মেয়েটির কথা বলছে সে আসলে দুশিম নিজেই। একদিন স্কুল থেকে ফেরার পথে দুশিমের সাথে বাওয়ের দেখা হয়। বাও অনেক আগে থেকেই উসুকে পছন্দ করে, তাই দুশিম আসার পর থেকেই সে বেশ ভয় পাচ্ছিল হয়তো উসু তাকে ভুলে যাবে। কথা বলতে বলতে ভুল করে সে জেনে যায় দুশিম আর তার মা আসলে শ্যামান। তাই সে দুশিমকে শর্ত দেয়, যদি তুমি উসুর থেকে দূরে থাকো তাহলে আমি এই গোপন কথা কাউকে বলবো না। এরপর থেকেই দুশিম ইচ্ছে করে উসুর সাথে ঠান্ডা আচরণ করতে শুরু করে, আর তার এই পরিবর্তনে উসু ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর একদিন দুশিম সেই জায়গায় যায় যেখানে তার এক বন্ধু মারা গিয়েছিল। মাটিতে শুকনো রক্তের দাগ দেখে তার সেই প্রথম দিনের কথা মনে পড়ে। ঠিক তখনই তার সেই মৃত বন্ধুর আত্মা এসে তাকে একটি সত্য জানায়। সে আসলে মরতে চায়নি, কিন্তু একটা দুষ্টু আত্মা ধীরে ধীরে তার শরীর দখল করে নিয়েছিল। এবার দুশিম বুঝতে পারে তার মৃত বন্ধুদের আত্মাগুলো এখনও সেই দুষ্টু আত্মার কাছে বন্দী আছে। সেদিন দুশিম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। ঠিক তখনই হুংসুর আত্মা আবারও দুশিমকে বিরক্ত করতে শুরু করে। তাই দুশিম রেগে বলে, এখান থেকে চলে যাও। কিন্তু পাশের এক সহপাঠী ভেবে বসে দুশিম হয়তো তাকেই বলছে। সে প্রায় দুশিমকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই উসু এসে তাকে থামিয়ে দেয়। উসুকে দেখে মেয়েটার আচরণ যেন বদলে যায়, কারণ সেও মনে মনে উসুকে পছন্দ করে। এদিকে দুশিম তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। উসুও তার পেছনে যায়। অনেক জোরাজুরির পর অবশেষে দুশিম তাকে সত্যটা বলে, স্কুলে একটা দুষ্টু আত্মা আছে, আর সে শুধু সেই ছাত্রদেরই মারে যাদের সবচেয়ে কম নাম্বার আসে। তারপর দুশিম ঠান্ডা গলায় বলে, এখন থেকে আমাকে নিয়ে আর তোমার চিন্তা করার দরকার নেই, তোমার উচিত জংয়ের খেয়াল রাখা। কারণ দুশিম জানতো এই স্কুলে সবচেয়ে কম নাম্বার পাওয়া মানেই শুধু অপমান না, বরং মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া। আর ঠিক সেই কারণেই সেদিন রাতে উসুর মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছিল। সে যতই নিজেকে আটকাতে চাইছিল, ঠিক ততই দুশিমের কথাগুলো তার মাথায় বারবার ফিরে আসছিল। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে দুশিমকে মেসেজ করে। সে চেয়েছিল তার মুখোমুখি বসে সব সত্যটা জানতে, কিন্তু বাসা থেকে বের হতেই তার সামনে এসে দাঁড়ায় লি বাও। বাওয়ের চোখে তখন স্পষ্ট রাগ, কারণ সে বুঝে গিয়েছিল উসু এখন দুশিমের কাছেই যাচ্ছে। তাই সে ঠান্ডা গলায় উসুকে হুমকি দিয়ে বলে, আমাকে রাগিও না, না হলে এর পরিণাম ভালো হবে না। কিন্তু এবারও উসু তার কোনো কথাই শুনে না। সে সোজা দুশিমের কাছে চলে যায়। এরপর উসু সরাসরি তাকে সেই দুষ্টু আত্মার ব্যাপারে জিজ্ঞেস করে। দুশিম কিছুক্ষণ চুপ থেকে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, ওই আত্মাটাকে আটকানোর কোনো উপায় নেই। আমরা শুধু প্রার্থনা করতে পারি যেন আমাদের কোনো বন্ধু পরীক্ষায় লাস্ট না হয়। পরের দিন স্কুলে ঢুকেই দুশিম বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর হয়েছে, কারণ পুরো ক্লাস তখন তাকে অদ্ভুত চোখে দেখছিল। কেউ হাসছিল, কেউ ফিসফিস করছিল, আবার কেউ তাকে সরাসরি ডাইনি বলছিল। দুশিম তখনই বোঝা যায় যে লি বাও সবার কাছে বলে দিয়েছে যে সে একজন শ্যামান। ঠিক তখনই টিচার ক্লাসে ঢুকে সবাইকে চুপ করতে বলেন। এরপর শুরু হয় পরীক্ষার রেজাল্ট ঘোষণা। আর কয়েক সেকেন্ড পরই
পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়, কারণ এবারের পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পেয়েছে জং। আর এই কথা শুনেই উসুর বুক কেঁপে ওঠে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জং তখনও হেসে যাচ্ছিল, যেন কিছুই হয়নি। স্কুল ছুটির পর উসু তাকে বলে সব কাজ শেষ করে সে যেন দ্রুত স্কুল থেকে বের হয়ে যায়। ঠিক সে সময় স্কুলের এক অন্ধকার রুমে দাঁড়িয়ে প্রিন্সিপাল ধীরে ধীরে একটি তালা খুলে। তালাটার গায়ে লাগানো ছিল অদ্ভুত সব তাবিজ। তারপর ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, যাও, এবার নিজের শিকার খুঁজে নাও। আর মুহূর্তের মধ্যেই সেই দুষ্টু আত্মা পাগলের মতো বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই আত্মাটা উসু আর জংয়ের কাছে পৌঁছে যায়। দুজনের শরীর ভয়ে একেবারেই ঠান্ডা হয়ে আসে। তবুও নিজেকে সামলে উসু তাড়াতাড়ি দুসিমকে ফোন করে। আর কিছুক্ষণের মধ্যে দুসিমও সেখানে পৌঁছে যায়। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, তার কোনো মন্ত্রই আত্মার উপর কাজ করছিল না। আত্মাটা শুধু অদৃশ্য হয়ে চারপাশে ঘুরছিল। দুসিম বুঝতে পারে এই আত্মা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই দুসিম আর উসু জংকে মাঝখানে দাঁড় করিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। এরপর সে ফিসফিস করে উসুকে বলে, ও আবার যখন সামনে আসবে তখনই তুমি জংকে নিয়ে দৌড়ে পালাবে। কিন্তু উসু দুসিমকে একা ফেলে যেতে চাইছিল না। ঠিক তখনই আত্মাটা আবার তাদের সামনে এসে দাঁড়ায়। দুসিম চিৎকার করে বলে, দৌড়াও। এরপর সে একাই দাঁড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। এদিকে উসু আর জং দৌড়ে একটি বেসমেন্টের গ্যারেজে লুকায়। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেই আত্মা আবারও তাদের সামনে চলে আসে। তারা আবারও দৌড়াতে শুরু করে। হঠাৎ আত্মাটা এক লোকের শরীরে ঢুকে পড়ে। এটা দেখে উসু আর জং দ্রুত একটি লিফটের ভেতরে ঢুকে দরজা বন্ধ করতে যায়, কিন্তু লোকটা নিজের পা দিয়ে সেই লিফটের দরজা আটকে দেয়। তারপর ধীরে ধীরে লিফটের ভেতরে ঢুকে পড়ে। সে দুজনের গলা চেপে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, তোর মতো এত মেধাবী ছেলে জংয়ের মতো ছেলের সাথে বন্ধুত্ব করে কিভাবে? এরপর সে জংকে মারতে এগিয়ে আসে। ঠিক তখনই লিফটের দরজা হঠাৎ খুলে যায়। দুসিম সেখানে দাঁড়িয়েছিল। লোকটা তাকে দেখে হাসতে শুরু করে। তার মনে হচ্ছিল দুসিম এবারও একা এসেছে, কিন্তু দুসিম ঠান্ডা গলায় বলে, আমি একা আসিনি। আর পর মুহূর্তেই তার পেছনে একে একে অসংখ্য আত্মা এসে দাঁড়ায়। এই দৃশ্য দেখে এই প্রথমবারের মতো সেই দুষ্টু আত্মাটাও ভয় পায়। তারপর সব আত্মা একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সুযোগ বুঝে দুসিম, অসু আর জং দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই লিফটের দরজা ভেঙে বন্ধ হয়ে যায়, আর ভেতরে আটকা পড়ে সেই ভয়ঙ্কর আত্মা। তিনজন বাইরে এসে এক স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ এই প্রথমবারের মতো তাদের মনে হচ্ছিল হয়তো তারা বেঁচে গেছে। দুসিম জংকে এবার নিজের বাসায় নিয়ে আসে, কারণ আপাতত সেটাই জংয়ের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে সে পুরো সত্য জংকে খুলে বলে যে কিভাবে সেই আত্মা সবচেয়ে কম নম্বর পাওয়া ছাত্রদের হত্যা করে। কিন্তু জং এসবের কিছুই বিশ্বাস করে না। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই দুষ্টু আত্মা জংয়ের খোঁজে দুসিমের বাড়ির সামনে আসে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে দেয়। আসলে সেখানে প্রিন্সিপাল এসেছে। সে ওই আত্মাটার সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তারা কেউ খেয়ালই করেনি যে দরজার বাইরে দাঁড়িয়ে হুংসু সব কিছু দেখছিল। ওদিকে জং এখনও ভূতের ব্যাপারগুলো বিশ্বাস করতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে যেতে চাইছিল। উসুও তাকে আটকাতে পারছিল না। ঠিক তখনই দুসিম এমন কিছু কথা বলে যা শুধু জং আর তার বাবাই জানত। নিজের বাবার কথা শুনে জং কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর অবশেষে বিশ্বাস করতে শুরু করে যে দুসিম সত্যি আত্মাদের দেখতে পারে। কিন্তু আসল ভয় তখনও শেষ হয়নি, কারণ সেই রাতেই জং তার মাকে সাহায্য করতে তাদের রেস্টুরেন্টে যায়। হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় হয়তো কোনো নতুন কাস্টমার এসেছে, কিন্তু পেছনে তাকাতেই সে দেখে সেখানে কেউ নেই। আর যখন সে আবারও সামনে তাকায়, তখন সেই ভয়ঙ্কর আত্মা ধীরে ধীরে তার শরীরে ঢুকে পড়ে, আর জংয়ের চোখ মুহূর্তেই পুরো কালো হয়ে যায়। এদিকে দুসিম তার বাড়িতে একটা পুরনো কুঠার খুঁজে পায়।
এই কুঠারটা দেখে তার ছোটবেলার একটি কথা মনে পড়ে, কারণ সে নিজের চোখে দেখেছিল তার দাদি একবার এই কুঠার দিয়ে একটা ভয়ঙ্কর আত্মাকে শেষ করেছিলেন। আর তখনই দুশিম বুঝে যায় সম্ভবত এটাই একমাত্র জিনিস যেটা সেই শয়তানকে চিরতরে শেষ করতে পারবে। সে কুঠারটা নিজের ব্যাগে রেখে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই তার মা তাকে থামানোর চেষ্টা করে, কারণ তিনি জানতেন এই লড়াইয়ে ভুল মানেই মৃত্যু। ঠিক তখনই তার ফোনে উসুর ফোন আসে। উসু আতঙ্কিত হয়ে জানায় জং নিজের জিনিসপত্র ভুলে স্কুলে রেখে গিয়েছে, আর তাই সে এখন স্কুলে যাচ্ছে। কথা শুনেই দুশিম আর উসু দ্রুত স্কুলের দিকে ছুটে যায়। এদিকে ততক্ষণে সেই দুষ্টু আত্মা পুরোপুরি জংয়ের শরীরে ঢুকে পড়ে। জং নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো দরজা ভেঙে ক্লাসরুমে ঢুকে যায়। তারপর জানালার উপরে বসে কি যেন বিড়বিড় করে বলতে থাকে, আমার মতো মানুষের বেঁচে থাকার কী লাভ? দুর্বল মানুষদের শেষ পরিণতি সবসময় খারাপ হয়। আসলে সেই দুষ্টু আত্মা ইচ্ছে করেই উসু আর দুশিমকে কষ্ট দিতে চাইছিল। সে ধীরে ধীরে জংয়ের শরীরকে জানালার বাইরে ঝুঁকিয়ে দিতে থাকে। ঠিক তখনই উসু ক্লাসে ঢুকে চিৎকার করে বলে, নড়বে না। তার হাতে তখন তাবিজে বাঁধা দড়ি পেঁচানো ছিল। কিছুক্ষণ পর দুশিমও সেখানে পৌঁছে যায়। সে ব্যাগ থেকে সেই হাতুড়িটা বের করে মন্ত্র পড়তে শুরু করে। তার পরিকল্পনা ছিল আগে আত্মাটাকে জংয়ের শরীর থেকে বের করবে, তারপর সেই হাতুড়ি দিয়ে তাকে শেষ করবে। কিন্তু সমস্যা হলো সে জীবনে কখনো এমন কিছু করেনি, তবুও তার আর কোনো উপায় ছিল না। ধীরে ধীরে জংয়ের চোখের মনি স্বাভাবিক হতে শুরু করে। দেখে মনে হচ্ছিল জং তার হুঁশ ফিরে পাচ্ছে। সে কাঁদতে কাঁদতে উসু আর দুশিমকে অনুরোধ করতে থাকে যেন তারা তাকে ছেড়ে দেয়। কিন্তু দুশিম বুঝে যায় এটা আসলে জং বলছে না, সবই করছে সেই দুষ্টু আত্মা। সে জংয়ের রূপ ধরে উসুর দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে। এতে উসু কিছুটা দ্বিধায় পড়ে যায়। আর ঠিক তখনই আত্মাটা নিজের আসল ভয়ঙ্কর রূপে ফিরে আসে। দুশিম দ্রুতই মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু কিছুতেই আত্মাটাকে বের করতে পারছিল না। এক মুহূর্তের অসাবধানতাতেই দুষ্টু আত্মাটা তাদের হাত থেকে পালিয়ে যায়। সে উন্মাদের মতো হেসে বলে, সবাইকে বলে দিও যদি মন দিয়ে পড়াশোনা না করে তাহলে তাদেরও এই পরিণতি হবে। এরপরই সে জংয়ের শরীরটাকে নিচে ফেলে দেয়। দুশিম আর উসু দৌড়ে জানালার কাছে যায়। নিচে তাকাতে তারা স্তব্ধ হয়ে পড়ে, কারণ জং মাটিতে পড়ে আছে। তারা সাথে সাথেই নিচে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় জংয়ের আত্মা ইতিমধ্যেই তার শরীর ছেড়ে বেরিয়ে গেছে। সে চারপাশে তাকিয়ে হাওমাও করে কাঁদতে শুরু করে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না সে মারা গেছে। এদিকে দুশিম দ্রুতই জংয়ের শরীর পরীক্ষা করে দেখে, এখনও তার হৃদস্পন্দন চলছে। তাই উসুর সাথে সাথেই তাকে সিপিআর দিতে শুরু করে। কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্য আত্মাগুলো তাদের দেখে হাসছিল, তারা যেন এই দৃশ্য উপভোগ করছে। ঠিক তখনই হংসুও সেখানে চলে আসে। সে জানায় 5 মিনিটের মধ্যে জংকে যদি হাসপাতালে না নেওয়া যায় তাহলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ দুশিমের মাথায় একটি পরিকল্পনা আসে। সে হুংসুকে বলে, তুমি যদি জংয়ের শরীরে ঢুকে তাকে হাসপাতালে নিয়ে যাও তাহলে আমি তোমার মার সাথে তোমার দেখা করিয়ে দেব। হংসু কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়। তার আত্মা জংয়ের শরীরে ঢুকতেই জংয়ের শরীরে হঠাৎ এক ঝাঁকুনি দেয়, তারপর নিজেই হাঁটতে হাঁটতে হাসপাতালে চলে আসে। এই দৃশ্য দেখে সবাই বেশ অবাক হয়। কিছুক্ষণ পর দুশিম আর উসুও সেই হাসপাতালে পৌঁছে যায়। জংয়ের এই অবস্থা দেখে উসুর তখন তার সেই বন্ধুদের কথা মনে পড়ছিল যাদের ওই দুষ্টু আত্মা মেরে ফেলেছে। সে দুশিমকে বলে, আমাদের ওই দুষ্টু আত্মাটাকে ধরতেই হবে, না হলে এর মৃত্যু কোনো দিনই থামবে না। পরদিন সকালে প্রিন্সিপাল স্কুলে এসে দেখে সেই দুষ্টু আত্মা তালা ভেঙে ফেলেছে আর চারপাশে রক্ত পড়ে আছে। সে বিভ্রান্ত হয়ে সামনে এগিয়ে যায়। সেখানে তার দুশিমের ক্লাস টিচারের সাথে দেখা হয়। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল বুঝে যায় ক্লাস টিচারের শরীরে সেই দুষ্টু আত্মা ঢুকে গেছে। সে কিছুটা ভয় পায়। আত্মাটা তার উপর আক্রমণ করতে এগিয়ে আসলে প্রিন্সিপাল দ্রুত একটা তাবিজ বের করে মন্ত্র পড়তে শুরু করে। তারপর সেই আত্মাটাকে সেই থলের ভেতর বন্দি করে। এই দৃশ্য দেখে বোঝা যায় হয়তো প্রিন্সিপাল নিজেও ভয়ঙ্কর কিছু লুকিয়ে রেখেছে। তারপর সে দুশিমকে অফিসে ডেকে পাঠায়।
সেখানে আগে থেকেই উসুর মা বসেছিল। আর ঠিক তখনই উসুও এসে দুসিমের পাশে দাঁড়ায়। কেউ খেয়ালই করেনি সে চুপি চুপি দুসিমের হাত ধরে রেখেছে। প্রিন্সিপাল সব দোষ দুসিমের উপর চাপাতে চাইছিল, কিন্তু উসু বলে, দুসিমের মতো আমিও একই কাজ করি, তাই ওকে যে শাস্তি দেওয়া হবে তাই যেন আমাকে দেয়া হয়। এটা শুনে পুরো রুম স্তব্ধ হয়ে যায়, কারণ এই প্রথমবারের মতো কেউ দুসিমের পাশে দাঁড়িয়েছে। ঠিক তখনই দুসিমের মায়ের হাতে থাকা ঘণ্টাটা বাজতে শুরু করে। এই ঘণ্টা তখনই বাজে যখন আশেপাশে কোনো ভয়ঙ্কর আত্মা থাকে। ঘণ্টার শব্দ তাকে একটি অন্ধকার রুমের দিকে নিয়ে যায়। দরজার ওপাশ থেকে ভয়ঙ্কর একটা শক্তি অনুভব করতেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি বুঝে যান এ কোনো সাধারণ শক্তি না, তাই আতঙ্কিত হয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এদিকে দুসিম উসুকে জানায় জংকে সেই দুষ্ট আত্মার হাত থেকে বাঁচাতে হলে তাদের দ্রুত সেই আত্মাকে ধরতে হবে, তাহলেই জংকে বাঁচানো যাবে। এদিকে প্রিন্সিপাল সেই দুষ্টু আত্মাকে খুশি করার জন্য আবারও একটি পরীক্ষার আয়োজন করে। ঠিক তখন কিয়ং নামের এক ছাত্রী বাথরুমে বসে কথা ভাবছিল। সে জানতো এই পরীক্ষায় সে নিশ্চিতভাবে ফেল করবে, আর যেহেতু লাস্ট হওয়ার মানে মৃত্যু, তাই হয়তো সে আর বাঁচবে না। কিন্তু উসু আর দুসিমের কথা শুনে সে কিছুটা সাহস পায়। কিয়ং ধীরে ধীরে বাথরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দুসিম আর উসু তখন তার জন্যই বাইরে অপেক্ষা করছিল। দুসিম শান্ত গলায় তাকে বলে, তুমি যদি এই বছরটা পার করে দিতে পারো তাহলে একদিন তুমি খুব বড় কমিক লেখক হবে। কারণ সে জানতো কিয়ং কমিক বই পড়তে খুব ভালোবাসে, আর দুসিমের এই কথাগুলোই যেন মেয়েটার ভেতরে নতুন এক সাহস জাগিয়ে তোলে। এদিকে বাড়ি ফিরে দুসিম আবারও হুংসুর আত্মাকে দেখতে পায়। হুংসু তাকে জানায় দুসিম যেদিন জংকে তার বাসায় নিয়ে এসেছিল সেদিন সে তার বাড়ির বাইরে একজন মানুষকে দেখেছিল। সে একটা দুষ্টু আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্র পড়ছিল। হুংসুর কাছে লোকটাকে পরিচিত মনে হলেও সে কিছুতেই তার নাম মনে করতে পারছিল না। এ কথা শুনে দুসিম তাকে চেষ্টা করতে বলে, তবুও সে মনে করতে পারে না। তারপর দুসিম বাড়ির ভেতরে ঢুকে দেখে পুরো ঘর তাবিজ দিয়ে ঘেরা, আর তার মা ঘরের এক কোণে বসে কাঁদছিল। মাকে এমন আতঙ্কিত অবস্থায় দেখে দুসিম বেশ ভয় পেয়ে যায়। তার মা তাকে ওই স্কুল বদলে ফেলতে বলে, কারণ সে ওই স্কুলে অসংখ্য আত্মার কান্না শুনতে পেয়েছে। পরদিন স্কুলে দুসিম সেই রুমের খোঁজ করতে শুরু করে যার কথা কাল তার মা বলেছিল। এদিকে উসু দুসিমের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দুসিম একাই সেই রুমের খোঁজে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ পড়ে একটা তাবিজ লাগানো দরজার দিকে। ভেতর থেকে সে আত্মাদের কান্নার শব্দ শুনতে পায়। শব্দগুলো এত ভয়ঙ্কর ছিল যে সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক সেই সময় উসু একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে একটা অন্ধকার ঘরে তার মৃত ক্লাসমেটদের আত্মাকে দেখতে পায়। ভয়ে তার পুরো শরীর কাঁপতে শুরু করে, আর যখন সে পেছনে ঘুরে তাকায় তখন সে দুসিমের আত্মাকেও দেখতে পায়। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সে ভাবে এটা শুধু একটা দুঃস্বপ্ন, কিন্তু দুসিমকে আশেপাশে না দেখে সে বুঝে যায় দুসিম হয়তো কোনো সমস্যায় আছে। তাই সে স্বপ্নে দেখা সেই রুমের দিকে দ্রুত ছুটে যায়। সেখানে দুসিমকে মাটিতে পড়ে থাকতে দেখে সে তাকে ডাক দেয়। জ্ঞান ফিরতেই দুসিম বলে, ওই ঘরের ভেতরে আমাদের মৃত বন্ধুদের আত্মারা আটকে আছে। উসুর তখন নিজের স্বপ্নের কথা মনে পড়ে, হয়তো সত্যি কোনো ভয়ঙ্কর কিছু ওই রুমে লুকিয়ে আছে। তাই এবার তারা পুরো সত্য জানার সিদ্ধান্ত নেয়। দুজন মিলে তাদের ক্লাস টিচার মিস্টার লির কাছে যান। দুসিম তাকে সব খুলে বলে, কিন্তু তিনি প্রথমে এসবের কিছুই বিশ্বাস করতে চাইছিলেন না। কিন্তু দুসিম যখন বলে ছাত্রদের রহস্যজনক মৃত্যুর সাথে রেজাল্টের সম্পর্ক আছে, তখন তিনিও এই কথা বিশ্বাস করেন। সেদিন রাতে মিস্টার লি ঠিক করেন সন্ধ্যায় তারা বেসমেন্টের চাবি নিয়ে সব কিছু পরীক্ষা করবেন। এদিকে দুসিম বাড়ি থেকে বের হতে গেলে তার মা তাকে বাধা দেয়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ওখানে যেও না। কিন্তু দুসিম তার মায়ের কোনো কথা না শুনে বেরিয়ে যায়। অন্যদিকে উসুও বাসা থেকে বের হওয়ার অজুহাত খুঁজছিল, তাই আর কোনো উপায় না পেয়ে সে বাউকে বাসায় ডাকে। তারপর হুংসুর আত্মাকে বাউয়ের শরীরে ঢুকিয়ে তার সাথে বের হয়ে যায়।
অবশেষে মিস্টার লির সাহায্যে দুশিম আর উসু বেসমেন্টের দরজার সামনে পৌঁছে যায়। দরজায় এত তাবিজ দেখে মিস্টার লিও অবাক হয়, কারণ এই স্কুলের এই জায়গাটার ব্যাপারে তিনি জানতেন না। তিনি একের পর এক চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই খুলতে পারছিলেন না। ঠিক তখনই উসুর তার সেই দুঃস্বপ্নের কথা মনে পড়ে। তার মনে হচ্ছিল দুশিম হয়তো এবার সত্যিই বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে। এদিকে হুংসু বাউকে নিরাপদ জায়গায় রেখে বেসমেন্টের দিকে যেতে থাকে। ঠিক তখনই তার চোখ পড়ে দেয়ালে টাঙানো প্রিন্সিপালের ছবিতে, আর তখনই তার মনে পড়ে সেদিনের স্মৃতি। সে বুঝতে পারে এই প্রিন্সিপালই সেদিন দুশিমের দাদিকে হত্যা করেছিল। ঠিক তখনই মিস্টার লি সঠিক চাবি দিয়ে দরজাটি খুলে ফেলে। কিছু দূর এগোতেই তারা একটি পুরনো ক্লাসরুম দেখতে পায়। সেখানে মৃত ছাত্রদের আত্মারা বসে পড়াশোনা করছে। হঠাৎ ছাত্ররা উসুকে দেখে বেশ অবাক হয়, কারণ পুরো স্কুলের ফার্স্ট বয় এমন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছে। এটা তারা বিশ্বাসই করতে পারছিল না। উসু তাদের জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে এসেছে। তারা জানায় তারা কেউ নিজের ইচ্ছায় এখানে আসেনি, একটা শয়তানি শক্তি তাদের জোর করে এখানে আটকে রেখেছে। ওরা সবাই উসুকে আস্তে কথা বলতে বলে, কারণ দুষ্টু আত্মা যদি বুঝে যায় তারা কথা বলছে তাহলে সে তাদের ভয়ঙ্কর শাস্তি দেবে। তাই দুশিম তাদের দ্রুত পালিয়ে যেতে বলে। ঠিক তখনই তারা বুঝতে পারে কেউ একজন তাদের পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতেই তারা দেখে সেই দুষ্টু আত্মা মিস্টার লির শরীর দখল করে নিয়েছে। সে তাদের দুজনের উপর আক্রমণ করতে শুরু করে। সেই দুষ্টু আত্মা বলে তার শিক্ষকরাও নাকি পড়াশোনার জন্য ছাত্রদের উপর অত্যাচার করত, বিশেষ করে দুর্বল ছাত্রদের। তাই এখন যে ছাত্র অবাধ্য হবে তাকেও একইভাবে শাস্তি পেতে হবে। ঠিক তখনই সেখানে চলে আসে হুংসুর আত্মা। এতে সেই দুষ্টু আত্মার মনোযোগ সেদিকে চলে যায়, আর এই সুযোগে উসু সেই দুষ্টু আত্মাকে শক্ত করে জাপটে ধরে যেন সে পালাতে না পারে। ওদিকে হুংসু দুশিমকে বলে তার দাদিকে স্কুলের প্রিন্সিপালই হত্যা করেছিল, আর এই দুষ্টু আত্মাকে সেই নিয়ন্ত্রণ করে। এ কথা শুনে দুশিম আর উসু দুজনই স্তব্ধ হয়ে যায়, আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় দুষ্টু আত্মা। সে সাথে সাথে মিস্টার লির শরীর ছেড়ে হুংসুর দিকে ছুটে যায়, আর সবার চোখের সামনে সে হুংসুর আত্মাকে গিলে ফেলে। হুংসুর আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে দুশিম ভেঙে পড়ে, কারণ গত 10 বছর ধরে হুংসুই তো তার পাশে ছিল। সে হুংসুকে কথা দিয়েছিল একদিন তাকে তার মায়ের সাথে দেখা করাবে, কিন্তু এখন দুষ্টু আত্মা তাকে নিয়ে গেছে। তারপর সেই দুষ্টু আত্মা সমস্ত আত্মাকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। দুশিম আর উসু তখন সিদ্ধান্ত নেয় এবার তারা অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, কিন্তু তার আগেই তাদের থামাতে হবে সেই দুষ্টু আত্মাকে, কারণ ওটা যে কোনো সময় আরেকজন ছাত্রকে হত্যা করতে পারে। এদিকে জংয়ের আত্মাকেও লুকিয়ে রাখা হয়েছে, আর কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা শুধু হুংসুই জানে। তাই হুংসুকে বাঁচাতে হলে দুশিম আর উসুকে যত দ্রুত সম্ভব সেই দুষ্টু আত্মাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে মিস্টার লি পুরো সত্যটা জানতেন না, তাই তিনি সবাইকে বলে দেন যে কিভাবে তিনি দুশিম আর উসুকে বেসমেন্টে নিয়ে গিয়েছিলেন, আর সেখানে সেই ভয়ঙ্কর আত্মাকে দেখেছিলেন। মিস্টার লির আসল উদ্দেশ্য ছিল পরীক্ষা বন্ধ করানো। তিনি চেয়েছিলেন প্রিন্সিপালের সাথে কথা বলে এই পরীক্ষা থামাতে, কারণ তিনি আর কোনো ছাত্রের মৃত্যু দেখতে চান না। কিন্তু তার এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। প্রিন্সিপাল রেগে বলেন এই আত্মা থাকার কারণেই ছাত্ররা ভয়ে ভালো রেজাল্ট করছে, আর সেই কারণেই তারা নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। তার বিশ্বাস এই ভয়টাই স্কুলকে সফল করছে। এরপর তিনি মিস্টার লিকে হুমকি দিয়ে বলেন সব কিছুতেই চুপ থাকতে শেখো, না হলে ওই দুষ্টু আত্মা তোমাকেও নিয়ে যাবে। এই কথা শুনে মিস্টার লি একেবারেই চুপ হয়ে যান। স্কুল শেষে দুশিম আর উসু জংকে দেখতে হাসপাতালে যায়। জং তখনও কোমায়। জংয়ের মাকে কান্না করতে দেখে উসু তার মাকে সান্ত্বনা দিয়ে বলে জং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হাসপাতাল থেকে বের হওয়ার পর এই প্রথমবারের মতো দুশিম নিজ থেকেই উসুকে জড়িয়ে ধরে, কারণ সে জানত না এই দুষ্টু আত্মার সাথে লড়াই করে সে বেঁচে ফিরতে পারবে কিনা। আর ঠিক তখনই দুশিম হঠাৎ উসুকে কিস করে। এটাই ছিল তাদের প্রথম চুমু। তারা লজ্জা পেলেও এটা তাদের খুব ভালো লাগছিল। এরপর পরীক্ষার দিন চলে আসে, কিন্তু এইবার দুশিম আর উসুর মাথায় অন্য প্ল্যান চলছিল।
তারা ঠিক করে সেই দুষ্টু আত্মাকে বাইরে বের করে আনার জন্য তারা পরীক্ষাকেই ব্যবহার করবে। পরীক্ষায় কিয়ংয়ের সবচেয়ে কম নাম্বার পাওয়ার সম্ভাবনা ছিল, তাই সে প্ল্যান করে পরীক্ষার সময় তারা নিজেদের উত্তরপত্র বদলে ফেলবে আর দুশিম নিজেই সবচেয়ে কম নাম্বার পেয়ে সেই দুষ্টু আত্মাকে নিজের সামনে আনবে। কিন্তু উত্তরপত্র বদলানোর আগেই টিচার তাদের ধরে ফেলে। এভাবেই তারা বারবার ব্যর্থ হয় আর সবশেষে তাদের প্ল্যান ভেস্তে যায়। এদিকে প্রিন্সিপাল মিস্টার লিকে চাপ দেয় পরীক্ষার ফলাফল বদলে দিতে, কারণ তিনি চাইছিলেন দুশিম যেন এবার সবচেয়ে কম নাম্বার পায়। মিস্টার লি এটা করতে চাননি, কিন্তু চাকরি বাঁচানোর জন্য তিনি বাধ্য হয়ে কাজটা করেন। পরদিন ক্লাসে ফলাফল ঘোষণা করা হয়। সবাই স্তব্ধ, কারণ সবচেয়ে কম নাম্বার পেয়েছে ওসু, যে সবসময় পুরো স্কুলের টপার ছিল। দুশিম বুঝে যায় উসু এটা ইচ্ছে করেই করেছে, কারণ সে নিজেই ওই দুষ্টু আত্মার সামনে যেতে চেয়েছিল। এদিকে উসু নিজের জীবন ঝুঁকিতে ফেলে প্রিন্সিপালের পুরো প্ল্যানটাই নষ্ট করে দেয়। রাগে সে প্রায় পাগল হয়ে যায়, কারণ উসু ছিল এই স্কুলের সবচেয়ে ট্যালেন্টেড ছাত্র। তাই তিনি কোনোভাবেই উসুকে সেই দুষ্টু আত্মার হাতে তুলে দিতে চাইছিলেন না। এই কারণেই তিনি পরীক্ষা বাতিল করার কথা ভাবেন। কিন্তু সেই দুষ্টু আত্মা এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সে প্রিন্সিপালের অভিসন্ধি বুঝে ফেলে আর নিজ থেকেই দরজা খুলে বেরিয়ে আসতে চায়। প্রিন্সিপাল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে দুশিম আর উসু লড়াইয়ের প্রস্তুতি নেয়। দুশিমের মা তাদের জামায় অনেক তাবিজ লাগিয়ে দেয়, যাতে তারা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারে। ঠিক তখনই কিয়ং সেখানে চলে আসে। সব সত্য জানার পর সেও তাদের সাথে লড়াই করতে চায়। বাও তাদের সাথে এই মিশনে যোগ দেয়, কারণ সে উসুকে নিয়ে খুব চিন্তিত ছিল। দুশিম মন্ত্র পড়ে তাদের চোখে হাত রাখে, যেন তারাও আত্মাদের দেখতে পারে। তারপর সবাই মিলে পুরো স্কুলে তাবিজ লাগিয়ে দেয়। দুষ্টু আত্মা তাদের জিজ্ঞেস করে এবারের পরীক্ষায় লাস্ট কে হয়েছে। উসু বলে নিজেই খুঁজে বের করো। সেই দুষ্টু আত্মা ভয়ঙ্কর এক হাসি দিয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, স্কুলের দেয়ালে তারা যে তাবিজ লাগিয়েছিল তাতে ওই আত্মার কিছুই হয় না। এদিকে বাও আর কিয়ং সেই আত্মাকে দেখে ভীষণ ভয় পায়। নিজেকে সামলে বাও সেই আত্মার দিকে কিছু মন্ত্রপুত বিন ছুঁড়ে মারে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সবাই জানতে পারে ওই আত্মার শরীরে তাদের বন্ধুদের আত্মাগুলো বন্দি আছে, আর তাদের আত্মা থেকে সে শক্তি পায়। রাগে উসু আর দুশিম সেই শয়তানকে মাটিতে ফেলে দেয়। সে আত্মা উসুর শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সুরক্ষা মন্ত্রের কারণে সে বারবার চেষ্টা করেও উসুর শরীরে ঢুকতে ব্যর্থ হয়। এসব দেখে বাও সেই কুঠার দিয়ে শয়তানকে আক্রমণ করতে যায়, কিন্তু তাতেও কিছু হয় না। তাই কিয়ং কুঠারটা দুশিমের দিকে ছুঁড়ে দেয়, আর দুশিম কুঠার হাতে সেই শয়তানের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এত চেষ্টা করেও সে ওই আত্মাকে সামান্য আঘাত পর্যন্ত করতে পারছে না। দুশিম ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই উসু মন্ত্র পড়তে পড়তে সামনে এগিয়ে আসে। অবশেষে মন্ত্র কাজ করে, আর সেই দুষ্টু আত্মা মন্ত্রচক্রে আটকে পড়ে। প্রচণ্ড ব্যথা নিয়েও দুশিম উঠে দাঁড়ায় আর নিজের কুঠার দিয়ে সেই দুষ্টু আত্মাকে আঘাত করে, কিন্তু এতে সেই আত্মার কিছুই হয় না, বরং সে ভীষণ রেগে যায় আর দুশিম ও ওসুকে একসাথে বেঁধে ফেলে। তাদের মনে হচ্ছিল হয়তো এখানেই সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই উসুর মনে পড়ে কিভাবে দুশিম আর তাকে একসাথে লড়তে হবে। ওরা দুজন শক্ত করে একে অপরের হাত ধরে মন্ত্র পড়তে শুরু করে, আর তখনই তাদের মিলিত শক্তি আরও বেড়ে যায়। তারা সেই আত্মার বাঁধন ছিঁড়ে মুক্ত হয়। এটা দেখে সেই আত্মাও বুঝতে পারে এবার পরিস্থিতি বদলে গেছে, তাই সে আর আক্রমণ না করে সেখান থেকে পালিয়ে যায়। উসু আর দুশিম সাথে সাথেই তার পিছু নেয়, কিন্তু ঠিক তখনই প্রিন্সিপাল তাদের থামিয়ে দেয়। সে স্কুলের সম্মান বাঁচানোর জন্য দুশিমকে শেষ করে দিতে চাইছিল, তাই সে দুশিমের উপর হামলা করতে যায়। ঠিক তখনই উসু তার সামনে এগিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে হঠাৎ প্রিন্সিপালের পা পিছলে যায় আর সে সিঁড়ি বেয়ে নিচে পড়ে যায়। দুশিম প্রিন্সিপালের পকেট থেকে সেই কাপড়ের থলেটা বের করে নেয়, যার ভেতরে সেই আত্মা বন্দি ছিল। তারপর তারা সেই আত্মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই ছাদ থেকে ভেসে আসে কারো ভয়ঙ্কর চিৎকার। তারা ছাদে পৌঁছে দেখে বাও পুরোপুরি সেই আত্মার নিয়ন্ত্রণে। সে রেলিংয়ের উপর বসে আছে।
উসু দৌড়ে বাউয়ের হাত ধরে ফেলে আর দুসিম শক্ত করে উসুর হাত ধরে। কিন্তু হঠাৎই বাউয়ের মুখের ভাব যেন বদলে যায়, আর তখনই তারা বুঝতে পারে এটা আসলে একটা ফাঁদ। আত্মাটা আসলে বাউয়ের শরীর ব্যবহার করে উসুর শরীরে ঢুকতে চাইছিল। দুসিম নিজের সব শক্তি দিয়ে উসুকে পিছনে টেনে নেয় আর বারবার বলতে থাকে, এবার আমরা হারব না। এরপর সে তাদের মৃত বন্ধুদের আত্মাকে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। আর ঠিক তখনই শয়তানের শরীরে বন্দি থাকা আত্মাগুলো বিদ্রোহ করতে শুরু করে। এই সুযোগে দুসিম সেই থলেটা বের করে মন্ত্র পড়তে শুরু করে। ধীরে ধীরে সেই আত্মা আবারও থলের ভেতরে ঢুকে। মনে হচ্ছিল এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই শয়তানটা আবারও বাইরে বেরিয়ে আসে আর দুসিম মাটিতে পড়ে যায়। সব কিছু আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই দাদির আত্মা সেখানে চলে আসে। তিনি দুসিম আর উসুকে বলেন এবার সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি নিজেই সেই থলের ভেতরে ঢুকে যান। দুসিম আর উসু সাথে সাথে থলেটা উপরে তুলে একসাথে মন্ত্র পড়তে শুরু করে। আর দাদির শক্তির কারণে এবার সেই ভয়ঙ্কর আত্মাটাও ধীরে ধীরে থলের ভেতরে ঢুকে পড়ে। এই সুযোগে দুসিম মাটি থেকে কুড়ালটা তুলে থলেটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। অবশেষে দাদির আত্মা দুসিম আর উসুকে বিদায় জানায়। তিনি নিজের সাথে বাকি ছাত্রদের আত্মাকেও নিয়ে যান। এদিকে হুংসুও মুক্ত হয়ে দুসিমকে বলে জংয়ের আত্মা দাদির কবরের পাশে লুকানো আছে। এখন তার নিজের বাড়ির ঠিকানাও মনে পড়েছে, তাই সে শেষবারের মতো নিজের মাকে দেখতে চায়। এরপর সব কিছু ঠিক হয়ে আসে। জং তার জ্ঞান ফিরে পায় আর এখন স্কুলের ছাত্রছাত্রীরা আর পরীক্ষাকে ভয় পায় না। তো এই ছিল আমাদের আজকের গল্প।